আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমার ইউটিউব শোর নিচে বিভিন্ন পর্বের নিচে মাঝে মধ্যে আমি কিছু কমেন্ট পাই, সেখানে অনেকেই বলেন যে ভাই এগুলো বলেন, এগুলো শুনতে চাই না, আপনি আমাদের কিছু সুসংবাদ দেন, ভালো সংবাদ দেন। আমার যেটা সীমাবদ্ধতা সেটা হলো যে আমি যতটুকু তথ্য পাই এবং আমার পক্ষে সেটা যতটুকু যাচাই করা সম্ভব সেটুকু যাচাই করেই আপনাদের সামনে বলি। সুতরাং বানিয়ে বলা, মিথ্যে বলা, অসত্য বলা এইটা আমার দ্বারা আসলে হয় না, এবং আমি সেই কাজে এখানে আসিও নি। আমি অন্তত চেষ্টা করি আমি যা বলি তার অন্তত 95% যেন আমার জানা মতে সত্য তথ্য থাকে। তারপরেও কখনো কখনো এই সব চেষ্টার সত্ত্বেও আমি আসলে পারি না। কিন্তু যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা ভালো কিছু শুনতে চান, তাদের আমি হতাশ করব না। আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে, কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি। তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো, তবে তার আগে একটু জাস্ট জানিয়ে দিই। আপনারা জানেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে কাল রাতে। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আগুনের লেলিহান শিখা, এবং আগুনটা 5 ঘন্টায় এটা নিয়ন্ত্রণে এসেছে। এটা খুবই স্পষ্ট, যদিও তদন্ত হবে, তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে আমি জানি না, কিন্তু ওইখানে একটা হাইটেক পার্ক করা হবে, একটা কম্পিউটার আইটির একটা পার্ক করা হবে। ওই জায়গাটা ঢাকার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সো ওইটা করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে। এবং এই আগুনটা যে লাগানো হবে সেটা আমরা এই কম্পিউটার কাউন্সিলের নেতৃবৃন্দের কথায় একটা আঁচ করতে পেরেছিলাম। এবং ওইখানে একটা হাইটেক পার্ক করার প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা ছিল তার আগে বস্তিবাসীদের কোথাও পুনর্বাসন করা হবে। কিন্তু এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই, সুতরাং এখন যেটা করেছে যে এই গরিব মানুষগুলোকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে দিয়েছে। এখন এদের তো কোনো সে নাই, ডক্টর ইউনূসের কারো প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, সে কাউকে কেয়ার করে না, পুষে না। এখন এই সুযোগে এই এই শত শত হাজার হাজার মানুষকে এইভাবে রাতের অন্ধকারে নিঃস্ব করে দেওয়া হলো। আমি এটা নিয়ে ভেবেছি, এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে প্রকৃতি সম্ভবত বিচার করে, এবং প্রকৃতি যদি বিচার করে যারা এই মানুষগুলোকে এভাবে রাতের আধারে নিঃস্ব করে দেয়, তাদেরও কিছু না কিছু, কোনো না কোনো পথে প্রতিদান পাওয়া উচিত। খুব আমি এই বিষয়টা নিতে পারছিলাম না কাল রাতে। এর মধ্যে এই আরেকটা ঘটনা আসছে, যাতে আমরা করাইল বস্তির আগুনটার দিকে নজর না দিই। যখনই একটা ঘটনা ঘটায় এই ইউনূস গং, তখন তারা পাশাপাশি আরেকটা প্যারালাল ঘটনা ঘটায়, যাতে এই সব অপকর্মগুলো ধামাচাপা পড়ে যায়। তার মধ্যে এই যে শেখ হাসিনার ব্যাংকের লকারে 832 ভরি সোনা পেয়েছে। পোলাপানও কিন্তু কম ফাজিল না, তারা একদম মাপ ওজন সব হিসাব করে দেখেছে যে ব্যাংকের একটা লকারে 832 ভরি সোনার জায়গা হওয়ার কথা না। এবং আপনারা যারা শেখ হাসিনাকে জানেন, চেনেন, দেখেছেন, তিনি কি অনেক বেশি সোনার অলংকার পরে? তার সাজ কিন্তু খুবই মার্জিত। তিনি দেশি শাড়ি পরেন, হয়তো গলায় একটা মালা পরেন। তাকে আমি একদিনই দেখেছিলাম বালা পরতে, সোনার বালা। আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে চা বাগানের শ্রমিকরা 1 টাকা 2 টাকা এরকম করে চাঁদা দিয়ে তার জন্য এক জোড়া বালা বানিয়ে উপহার হিসেবে দিয়েছিলেন, এবং তিনি সেই বালা দুটো পরে এভাবে দেখিয়েছিলেন যে আপনাদের এই ভালোবাসার উপহারটা আমি নিলাম। আমি তো এই সব স্বর্ণালংকার খুব একটা ব্যবহার করি না, কিন্তু আপনাদের এটা আমি নিলাম। তো সেই মানুষটার 832 ভরি এবং অলংকার পাওয়া গেছে। কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যাংকের লকারে তার কোনো সোনা নাই, একদম ক্লিয়ার বলেছেন কোনো স্বর্ণালংকার নাই। তাহলে আমার প্রশ্ন হলো, এই 832 ভরি সোনা কই থেকে আনা হইলো? কে কে এখানে ডোনেট করছে? এটা কি উপদেষ্টা এবং আরো যারা চামচা টামচা আছে তারা কি ভাগযোগ করে দিছে যে ভাই আমি 10 ভরি দিলাম, আমি 5 ভরি দিলাম? বা এই 832 ভরি এখন কি হবে? নেত্রী খুব ভালো বলছে, যদি এই সোনা তার হয় তাহলে লকার থেকে এটা যেন করাইল বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত তাদের দিয়ে দিতে। তো ডক্টর ইউনূসের আসলে যখন সময় শেষ হয়ে আসে না, তখন এইসব বগিচকির নাটক, এই নাটকের যে স্ক্রিপ্ট, সেগুলো দুর্বল হয়ে যায়। এবং নাটকের স্ক্রিপ্টের দুর্বলতা দেখে আমরা কিন্তু আজ করতে পারি যে ডক্টর ইউনূস যতই ঘাওড়ামি করুক, আর ওই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক, খুব একটা সময় তাদের হাতে নাই।
যাই হোক, আজকে মূল বিষয়টায় আসি। আপনারা জানেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে। সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছে এবং তার 2 দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে। তিনি অজিত দোভাল এবং একটি মিটিং এ অজিত দোভালের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন। তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন। এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন, রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে। 4 দিনের সফরে গিয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে, যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয়, সব দলকে নিয়ে হয়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। এর আগে যে ভারতে অজিত দোভালের সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সার্জিও গারের উপস্থিতিতে যে আলোচনা হয়েছিল, সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক আর ইনক্লুসিভ নির্বাচন। সেই কথাটাই আবার বলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতা কর্মী মিথ্যে মামলায় কারাগারে বন্দী রয়েছেন, তাদের মুক্তি, জামিন, এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেটি নিয়েও আলোচনা করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এটি গ্রহণযোগ্য নয়। এখানে ডক্টর খলিল ছিলেন। ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয় ভালো ডেভেলপ করেছে, যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন। আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐকমত্য পোষণ করেছে। ইটস নট দ্যাট যে এগুলো শুধু ভারত বলেছে। মোটামুটি 3 পার্টির মধ্যেই, যে 3টা বাংলাদেশ, ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায়। আর একটা মজার ব্যাপার হলো যে এই যে অজিত দোভালের সাথে মিটিং এ যখন ডক্টর খলিল দিল্লিতে ছিলেন, তখন কিন্তু অজিত দোভাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন 6 কার্য দিবসের মধ্যে বাংলাদেশের দৃশ্যমান সক্রিয়তা তারা দেখতে যায়, যে বাংলাদেশ কি করলো। আমরা এই রিপোর্টটা দিলাম। তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন, যে 4টি সীমান্ত এলাকায়, বাংলাদেশ ভারতের 4টি সীমান্ত এলাকায়, উত্তরবঙ্গে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, এরকম মোট 4টি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল, সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে। তো এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল, বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি। তো এই আলোচনাগুলো আরো চলবে। আর বাংলাদেশের মানে গোয়েন্দা ওয়ার্ল্ডে, স্পাই ওয়ার্ল্ডে, এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের 17 জন গোয়েন্দা গত 14 মাসে খুন হয়েছে। সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে, স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে। কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে, তিনি যে কমিটমেন্ট গুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন, সমস্যা করে আসলে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না। তিনি মনে করেন তিনি আছেন, তার সাথে জামাত আছে এবং ওয়াকার আছে, সুতরাং কেউ তার কিছু করতে পারবে না। কিন্তু হাওয়া যে বদলাচ্ছে, আমি আপনাদের শেষ একটা খবর দিই, আপনারা জানেন কিনা আমি জানি না, যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান, আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো। সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে, অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ প্রশ্নে কমনওয়েলথের কড়া বার্তা, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন যে ইতিমধ্যে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে 20 থেকে 24 নভেম্বর বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর করে গেলেন এবং এই সফরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন কমিশন, প্রধান বিচারপতি, বিএনপি, জামাত, জাতীয় পার্টির 2 অংশ, এনসিপির সাথে দফায় দফায় বৈঠক করেছেন। এছাড়া তিনি বাংলাদেশে কমনওয়েলথভুক্ত 7টি দেশের হাই কমিশনারদের সঙ্গেও দলগতভাবে এবং একক দীর্ঘ বৈঠক করেছেন। বিষয়টা খেয়াল করুন যে 5 দিনের দীর্ঘ সফরে এসেছিলেন কিন্তু কমনওয়েলথ মহাসচিব। শুধু তাই নয়, কমনওয়েলথ মহাসচিব আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার সঙ্গে দেশে বৈঠক করেছেন এবং তারই মধ্যস্থতায় আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও অনলাইনে খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। কমনওয়েলথ মহাসচিব আগামী নির্বাচনে ইনক্লুসিভ করবার দাবি জানিয়েছেন জোরালোভাবে। যদি ইনক্লুসিভ ইলেকশন না করা হয় তাহলে কমনওয়েলথ দেশগুলোর অন্ততপক্ষে আগামী নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের সমর্থন থাকবে না, স্পষ্ট বার্তা দিয়ে গেছেন। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবার আয়োজন চলছে, ডক্টর ইউনূস করছেন, নির্বাচন কমিশন করছে। এ কারণে নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন যে আপনারা নির্বাচনের আয়োজন করছেন করুন, কিন্তু একটা অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, এমন একটি কড়া বার্তা দিয়ে গেছেন। দিন যত গড়াচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার সময় চলে আসছে। আমরা নভেম্বরের শেষ সময় এসে কথা বলছি, আগামী কয়েকদিনে